ভারতের এক পুকুরের জলে যে ডাইনি বাস করে সে মাছ খায় না, মাছ ধরতে আসা মানুষকে খায়। আর একটি ট্রেনের সেই বগি যে বগিতে একবার উঠলে গন্তব্য বদলে যায়, কিন্তু যাত্রী আর ফেরে না। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 180-তে আপনাদের স্বাগত। ঘড়ির কাঁটা ঠিক রাত 9টা স্পর্শ করেছে, আর রাত 9টা মানেই অশরীরীর রাত। সেই রাত যেখানে শহরের আলো ম্লান হয়ে আসে, রাস্তার কোলাহল থামে, আর গভীর অন্ধকারের ভেতর থেকে উঠে আসে এমন সব ঘটনা যা শুনলে বুকের ভেতরে এক অদ্ভুত শীতল স্রোত বয়ে যায়। এই সেই আসর যেখানে ভয় কোনো কল্পনা নয়, ভয় একটা বাস্তবতা। এই সেই মুহূর্ত যেখানে আলো নেভানো মানেই ঘটনার শুরু। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তবে শুরুর আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। যারা এখনও অশরীরী পরিবারের অংশ হননি, তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটন চেপে দিন আর পাশের বেল আইকনটা টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে আমাদের সাথে আছেন, তারা আজকের এপিসোডের লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্ট বক্সে লিখুন, আমি প্রস্তুত, যদি সত্যি আজকের রাতের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড 180-র প্রথম ঘটনা, ভারতের সেই পুকুরের মাছখেকু ডাইনির ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সুজিত মণ্ডল। সুজিত ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা হলেও কাজের সূত্রে বছর 5 ধরে ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া বীরভূমের প্রত্যন্ত একটি গ্রামে থাকতেন। বয়স তার 32। পেশায় তিনি একজন ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী। গ্রামে গ্রামে পুকুর থেকে মাছ কিনে শহরের বাজারে বিক্রি করেন। মাছ আর পুকুর তার জীবনের অংশ, কিন্তু এই ঘটনার পর থেকে তিনি কোনো পুকুরের ধারে সন্ধ্যার পর আর যান না। কেউ জিজ্ঞেস করলে বলেন, পুকুর আমার জীবিকা, কিন্তু একটা পুকুর আমার জীবন নিতে চেয়েছিল। অসংখ্য ধন্যবাদ সুজিতকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি সুজিতের ভাষায় বলছি, ঠিক যেভাবে সে আমাকে বিস্তারিত জানিয়েছে সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাটা 2023 সালের অক্টোবর মাসের শেষ দিকের। বীরভূমের যে গ্রামে আমি থাকতাম সেই গ্রামের নাম বলবো না, কারণ ওই গ্রামের মানুষরা চান না তাদের গ্রামের কথা বাইরে ছড়িয়ে পড়ুক। এটুকু বলবো যে গ্রামটা বীরভূম আর মুর্শিদাবাদের সীমান্ত এলাকায়, আর গ্রামটা মূল রাস্তা থেকে প্রায় 12 কিলোমিটার ভেতরে। মাটির রাস্তা, দুপাশে জঙ্গল, গ্রামে ঢোকার একটাই পথ। গ্রামের মাঝখানে একটা বড় পুকুর আছে। পুকুরটা বেশ পুরনো, গ্রামের বয়স্করা বলেন 100 বছরের বেশি পুরনো। পুকুরে জল বছরের 12 মাস থাকে, কখনো শুকায় না। আর পুকুরে মাছ, সেটা নিয়ে একটু বলতে হবে। পুকুরে প্রচুর মাছ আছে, রুই, কাতলা, মৃগেল, বড় বড় মাছ। কিন্তু গ্রামের মানুষ পুকুরের মাছ ধরে না, কখনো ধরেনি। জিজ্ঞেস করলে বলে, ওই পুকুরের মাছ খাওয়া যায় না। কেন যায় না এই প্রশ্নের উত্তর কেউ সরাসরি দেয় না, আর চোখে তাকায়, মাথা নামিয়ে নেয়, অন্য কথায় চলে যায়। আমি প্রথম যখন ওই গ্রামে আসি তখন এই পুকুরের কথা শুনে একটু অবাক হয়েছিলাম। ব্যবসায়ী মানুষ আমি, পুকুর মানেই মাছ, মাছ মানেই টাকা। এত বড় পুকুরে এত মাছ অথচ কেউ ধরছে না, এটা বিজনেস সেন্সের বিরুদ্ধে। প্রধান, নাম তার হরিপদ দাস, বয়স 65-র বেশি, একটু চুপ করে থাকলেন। তারপর বললেন, তুমি বাইরের মানুষ, এই পুকুরের ইতিহাস জানো না, জানলে জিজ্ঞেস করতে না। আমি বললাম, কি ইতিহাস? হরিপদদা বললেন, এই পুকুরে একজন থাকে, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু আমরা বিশ্বাস করি, কারণ দেখেছি। কে থাকে? হরিপদদা একটু সময় নিয়ে বললেন, গ্রামের মানুষ বলে পুকুর মায়ের বাস। কে এই পুকুর মা সেটা বলা মুশকিল, তবে যা বলতে পারি, এই পুকুর থেকে যে মাছ তুলতে গেছে সে ফেরেনি, বা ফিরলেও এমনভাবে ফিরেছে যে ফেরা না ফেরা সমান। মানে মারা গেছে বা পাগল হয়ে গেছে। 50 বছর আগে একজন এসেছিল, বাইরের মানুষ, ভিন গ্রামের, সে এই পুকুরে জাল ফেলেছিল। পরের দিন সকালে জলের ধারে তার দেহ পাওয়া গেছে। ডুবে মরেনি, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু মুখে একটা ভাব ছিল, চোখ খোলা, মুখ খোলা, যেন সে কিছু দেখে এত ভয় পেয়েছে যে হৃৎপিণ্ড থেমে গেছে। ময়নাতন্ত্রে লিখেছিল হার্ট অ্যাটাক, কিন্তু বয়স ছিল বছর 25। 25 বছরের সুস্থ মানুষের হার্ট অ্যাটাক? আমি চুপ করে শুনলাম। তার আগে আরেকজন এসেছিল, মাছ চুরি করতে এসেছিল রাতে। ওই পুকুর থেকে 2টো মাছ তুলে নিয়ে বাড়ি গিয়েছিল।
সেই রাতেই তার বাড়িতে আগুন লেগেছে, পুরো পরিবার পুড়ে শেষ। আর যে মাছ দুটো তুলেছিল সেটা অক্ষত ছিল, আগুনের মাঝখানে পুড়ে যাওয়া ঘরের মেঝেতে জীবন্ত। এটা শুনে আমার একটু শিরশির করল, কিন্তু বিশ্বাস হলো না। আমি ভাবলাম গ্রামের কুসংস্কার। হরিপদদা যেন আমার মনের কথা বুঝলেন, বললেন, বিশ্বাস না করলে চলে যাও, কিন্তু ওই পুকুরে হাত দিও না। সেই সময় আমি বিশ্বাস করিনি, কিন্তু হরিপদদার সম্মানে পুকুরে আর হাত দিইনি। মাস দিনেক পরের কথা, জানুয়ারির মাঝামাঝি। শীতের মরশুম, ব্যবসা ভালো, এই সময় মাছের দাম বেশি থাকে। আশেপাশের গ্রামে সরবরাহ বাড়াতে হচ্ছিল। অন্যান্য পুকুরগুলো থেকে যা মাছ পাচ্ছিলাম তা যথেষ্ট হচ্ছিল না। আর তখনই মাথায় এলো সেই পুকুরটার কথা। কতটা বোকামি করেছিলাম এখন বুঝি। সেই মুহূর্তে যুক্তি দিয়ে ভেবেছিলাম একটা পুকুরে ভূত থাকতে পারে না। যা হয়েছে সব কাকতালীয় ঘটনা। হরিপদদা বয়স্ক মানুষ, কুসংস্কারে বিশ্বাস করেন। আমি ব্যবসায়ী মানুষ, আমার যুক্তিতে চলা উচিত। এই ভেবে একটা পরিকল্পনা করলাম। একা পুকুরে যাওয়া ঠিক হবে না, পুকুরের পাড় পিচ্ছিল হয়, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমার সাথে থাকা দুজন কর্মীকে নিলাম, রামলাল আর দীনবন্ধু। দুজনেই অন্য জায়গার মানুষ, এই গ্রামের ইতিহাস জানে না, আমি জানাইনি। রাত তখন প্রায় 9:30, গ্রাম অনেকটাই ঘুমিয়ে পড়েছে। তিনজন মিলে পুকুরের দিকে হাঁটলাম। জাল নিয়েছিলাম, ছোট জাল যেটা দুজন মিলে ছুঁড়তে পারে। পুকুরের পাড়ে পৌঁছালাম। শীতের রাত, আকাশে পাতলা মেঘ, তারা ঢাকা। পুকুরের জলটা কালো দেখাচ্ছিল। বাতাস একটু ঠান্ডা, কিন্তু শীতের স্বাভাবিক ঠান্ডাই, কোনো অস্বাভাবিকতা নেই। রামলাল বলল, দাদা রাতে মাছ ধরবো, ভালো উঠবে? আমি বললাম, শীতের রাতে মাছ এক জায়গায় জড়ো হয়, তখন ধরতে সুবিধা। দীনবন্ধু জাল গুছাচ্ছিল। পুকুরের পাড়ে একটু নামতে হবে, একটু ঢালু, কিন্তু নামা যাবে। রামলাল টর্চ ধরল, আমি জালটা হাতে নিলাম। পুকুরের পাড়ের কাছে দাঁড়িয়ে জল দেখছিলাম, কালো জল, একটু দূরে একটু আলোড়ন, কোনো বড় মাছ উপরে উঠে আসছে, ভালো লক্ষণ। জাল ছুঁড়তে যাব, এমন সময় দীনবন্ধু একটা কথা বলল, দাদা পুকুরের ওপাশে কেউ আছে মনে হচ্ছে। আমি থামলাম। রামলাল টর্চটা পুকুরের অন্য পাড়ে ফেলল। পুকুরটা বেশ বড়, দৈর্ঘ্যে প্রায় 100 হাত হবে। ওপারটা টর্চের আলোয় অস্পষ্ট দেখা যাচ্ছিল, ঘাস, কয়েকটা বাঁশ। কই, কাউকে দেখছি না, রামলাল বলল। না, মনে হলো কেউ ছিল, সরে গেল, দীনবন্ধু বলল। আমি বললাম, হয়তো গ্রামের মানুষ, থাক শুরু করি। জাল ছুড়লাম। জালটা জলে পড়ল ঠিকঠাক। দুজন দুই দিক থেকে দড়ি ধরে রইল। কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর টানলাম। জালে মাছ এলো, একটা না, একসাথে অনেকগুলো। টান দিতেই বুঝতে পারলাম ভারী হয়েছে। রামলাল বলল, দাদা অনেক মাছ। কিন্তু জাল পুরোপুরি তুলে আনার আগেই একটা ঘটনা হলো। জলের ভেতর থেকে একটা শব্দ আসছিল, ঘপাত ঘপাত। মাছ লাফাচ্ছে, এটা স্বাভাবিক, কিন্তু সেই শব্দের মাঝে আরেকটা শব্দ শুনলাম, হাসির মতো। মানে কেউ হাসছে, কিন্তু গ্রামের মানুষের সাধারণ হাসির মতো না, একটু ভেতর থেকে আসছে, জলের ভেতর থেকে যেন। আর শব্দটা একটু মিহি, একটু বেশি অদ্ভুত। রামলাল থামল। এটা কি? দীনবন্ধু বলল, আমিও শুনলাম। আমি বললাম, কিছু না, ব্যাঙ হবে, শীতেও থাকে। নিজেকেই বোঝাচ্ছিলাম। আবার টানলাম জাল। এবার জালটা এলো না, আটকে গেছে। কিন্তু পুকুরের নিচে পাথর আছে বলে তো জানি না, তাহলে কিসে আটকালো? রামলাল জোরে টানল, জাল এলো না। দীনবন্ধু এগিয়ে এলো সাহায্য করতে। দুজন মিলে টানল। জালটা একটু এলো, কিন্তু অনেক ভারী, যেন জালের নিচে কোনো বড় ওজন আটকে আছে। দাদা কি আটকেছে? রামলাল জিজ্ঞেস করল। কোনো বড় গাছের গুড়ি হতে পারে, ছেড়ে দাও। কিন্তু জাল ছাড়ার আগেই আর একটা ঘটনা হলো। জলের উপরিভাগে একটু দূরে, পুকুরের মাঝামাঝি জায়গায় কিছু একটা ভেসে উঠল, বড়, সাদা। টর্চের আলোয় রামলাল সেদিকে ধরল। ভেসে ওঠা জিনিসটা একটু অস্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু দেখতে পেলাম একটা মানুষের মাথার মতো। কিন্তু মাথাটা জলের উপরে, গলা দেখা যাচ্ছে না, শুধু মাথাটা জলে ভাসছে। চুল এলোমেলো, ভেজা, লম্বা। দাদা, রামলাল চিৎকার করল। কি? তাকালাম, কিন্তু ততক্ষণে মাথাটা ডুবে গেছে। কি দেখলি?
রামলাল কাঁপছে। একটা মাথা ছিল, ভাসছিল, তারপর ডুবে গেল। দীনবন্ধু বলল, আমিও দেখেছি। আমি বললাম, হয়তো গ্রামের কেউ সাঁতার কাটছে, কিন্তু নিজেই বিশ্বাস হলো না। রাত প্রায় 10টা, শীতের রাতে পুকুরে কেউ সাঁতার কাটে? জাল ছেড়ে দে, যাই, আমি বললাম। কিন্তু জাল ছাড়া গেল না। জালটা এখন একটু টান দিচ্ছে, মানে জাল টানছে না, জালটা নিজে থেকে টানছে পুকুরের দিকে, যেন জলের ভেতর থেকে কেউ জাল ধরে টানছে। ছাড়, আমি বললাম, হাত দিয়ে ধরিস না। কিন্তু রামলাল হাত দিয়েই জাল ধরে টানছিল। সে ছাড়তে পারছে না, মানে ছাড়তে চাইছে, কিন্তু যেন হাত আটকে গেছে। রামলাল, আমি ডাকলাম। রামলাল ঘুরে তাকালো, তার মুখে আতঙ্ক। বলল, দাবা, আমার হাত ছাড়ছে না, কেউ ধরে আছে। দীনবন্ধু রামলালের পেছন থেকে ধরল। দুজনে মিলে হাত সরানোর চেষ্টা করল। আর ঠিক সেই মুহূর্তে জলের ভেতর থেকে সেই হাসির শব্দটা আবার এলো, এবার অনেক কাছে, একদম পুকুরের পাড়ের কাছ থেকে। আমি টর্চটা পুকুরের পাড়ের দিকে ফেললাম। পুকুরের পাড়ে জল আর মাটির সংযোগস্থলে সেই জায়গায় একটা হাত, জলের ভেতর থেকে একটা হাত বেরিয়ে পাড়ের মাটি আঁকড়ে ধরছে। হাতটা মানুষের হাতের মতোই, কিন্তু রং স্বাভাবিক নয়, একটু বেশি সাদা, প্রায় নীলচে। আঙুলগুলো লম্বা, আর সেই হাতের নখগুলো দীর্ঘ, বাঁকা। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। হাতটা একটু উঠল, আরও উঠল, কোনোই পর্যন্ত দেখা গেল। তারপর কাঁধ, পুকুর থেকে কিছু একটা উঠে আসছে। পালাও, আমি চিৎকার করলাম। সেই চিৎকারে রামলালের হাত হঠাৎ ছুটে গেল বা ছাড়া হয়ে গেল। তিনজন একসাথে দৌড়ালাম, পেছনে তাকাইনি। পুকুরের পাড় থেকে গ্রামের মূল জায়গার দিকে দৌড়ালাম। দৌড়াতে দৌড়াতে হরিপদদার বাড়ির সামনে এসে থামলাম। রামলাল আর দীনবন্ধু হাঁপাচ্ছে। দীনবন্ধুর পায়ে কোথাও লেগেছে, কাদামাখা একটু ছড়ে গেছে। আমি হরিপদদার বাড়ির দরজায় ধাক্কা দিলাম। কিছুক্ষণ পর হরিপদদা দরজা খুললেন। আমাদের অবস্থা দেখেই বললেন, পুকুরে গিয়েছিলে? আমি সত্যি বললাম, সব বললাম। হরিপদদা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ভেতরে ডাকলেন, বসালেন। বললেন, বেঁচে ফিরেছ, এটাই বড় কথা। রামলালের হাত দেখাও। রামলালের হাত দেখা গেল। জালের দড়ির দাগ আছে, এটা স্বাভাবিক, কিন্তু কবজির কাছে আরেকটা দাগ, 5টা দীর্ঘ আঙুলের মতো দাগ, যেন কেউ শক্ত করে ধরেছিল। রামলাল বলল, আমি বলছিলাম না হাত ধরে আছে, ছাড়তে পারছিলাম না। হরিপদদা বললেন, ওই পুকুরে যে বাস করে সে মাছ খায় না, মাছ ধরতে আসা মানুষকে ধরে। সেই কারণে পুকুরে মাছ এত, কারণ মাছ কেউ ধরে না, ওরা সেই মাছের সাথে মিলেমিশে থাকে। মাছকে বলতে পারো টোপ। মানুষ মাছ দেখে পুকুরে হাত দেয়, তারপর। হরিপদাদা বাকি কথাটা বললেন না। আমি জিজ্ঞেস করলাম, কে সে, কি সে? হরিপদাদা বললেন, বাপ ঠাকুরদার আমলে যা শুনেছি, অনেক বছর আগে এই গ্রামে একজন মহিলা ছিলেন, বিধবা, একা থাকতেন। গ্রামের মানুষ তাকে ডাইনি বলতো, কারণ তার পুকুরে রাতে আলো জ্বলত। রাতে সেই পুকুর থেকে অদ্ভুত আওয়াজ আসত। একদিন গ্রামের মানুষ তাকে মেরে ওই পুকুরেই ফেলে দেয়। তারপর থেকে পুকুরে মানুষ নামলে ফেলে না। সে কি এখনো আছে ওখানে? বলতে পারবো না, কিন্তু যা তুমি দেখলে সেই হাত, সেটা আমার মাও দেখেছিলেন, একই রকম, নখওয়ালা, লম্বা আঙুল। সেই রাতে আমরা হরিপতা দাদার বাড়িতেই থাকলাম। ভোরবেলা আলো ফোটার পরে বেরোলাম। পুকুরের দিকে গেলাম না, কিন্তু পুকুরের পাড় থেকে একটু দূরে দাঁড়িয়ে দেখলাম, পুকুরের পাড়ে যেখানে সেই হাতটা উঠছিল, সেই মাটিতে কাদার ভেতরে কিছু দাগ, লম্বা সমান্তরাল দাগ, যেন নখ দিয়ে কেউ মাটিতে আঁচড় কেটেছে। রামলাল সেই দাগ দেখে বলল, দাদা, এই দাগ কার? আমি বললাম, কিছু না, কিন্তু মনে মনে বুঝলাম যে উঠে আসছিল, সে পাড়ে উঠতে চেষ্টা করেছিল, নখ দিয়ে মাটি আঁকড়ে ধরেছিল। আমরা পালিয়েছিলাম বলে হয়তো সে পুরোপুরি উঠতে পারেনি। সেই দিনের পর থেকে আমি ওই গ্রামে থাকিনি। পরের সপ্তাহেই মালপত্র গুছিয়ে চলে এলাম। কিন্তু একটা ঘটনা আরও বলা দরকার। সেই রাতের পরের কয়েকটা রাতে আমার কাছে একটা অনুভূতি হতো। রাতে ঘুমানোর চেষ্টা করতাম, আর মনে হতো কেউ আমাকে ডাকছে। কণ্ঠস্বরটা মিহি, একটু হাসির মতো, ঠিক সেই হাসির মতো যেটা পুকুরের জলের ভেতর থেকে শুনেছিলাম। মুর্শিদাবাদে ফিরে আসার পরেও একটা রাতে সেই আওয়াজ শুনলাম।
স্বপ্নে নয়, ঘুম ভেঙে বসে আছি আর মনে হলো কেউ ডাকছে। নাম ধরে না, শুধু সেই হাসির আওয়াজ। একজন বয়স্ক মানুষের পরামর্শে পুকুরের কাছে আর যাইনি। বেশ কিছু আমল করেছিলাম, তারপর আওয়াজটা চলে গেছে। কিন্তু এখনও রাতে কোনো পুকুরের ধার দিয়ে যেতে হলে সেই 5টা নখের দাগটার কথা মনে পড়ে যায়। ওই দাগ মানুষের নয়। সুজিত থেমে বলল, দাদা, রামলালের হাতের কবজিতে যে দাগ পড়েছিল সেটা 3 মাস পরেও ছিল। হাতের চামড়ায় 5টা দীর্ঘ দাগ, যেন পুড়ে গেছে। ডাক্তার বলেছে কি কারণে হয়েছে বোঝা যাচ্ছে না। আমি বুঝি, কারণ আমি দেখেছিলাম কে ধরেছিল। শ্রোতা বন্ধুরা, রাত এগিয়ে চলেছে। এই সেই রাত যেখানে প্রতিটি মুহূর্তে একটু একটু করে আঁধার ঘন হয় আর অশরীরীর আসর জমে ওঠে আরও গভীরভাবে। রাত 9টায় যে আসর শুরু হয়েছিল সে আসরের মশাল এখনও জ্বলছে। প্রথম ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসাবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। এই ঘটনাটি নিয়ে আমরা যাব ভারতের সেই ট্রেনের বগিতে যে বগি একবার বন্ধ করা হয়েছিল, যার জানালায় কেউ ভ্রমণ করা যাত্রীকে দেখেছিল, কিন্তু সেই বগিতে সেদিন কোনো যাত্রী ছিল না। আর সেই বগিতে যারা উঠেছিল তারা কেউ গন্তব্যে পৌঁছয়নি। দ্বিতীয় ঘটনা, ভারতের সেই ট্রেনের অভিশপ্ত বগির ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মনোজ কুমার শর্মা। মনোজ থাকেন চণ্ডীগড়ে, বয়স 38, পেশায় রেলওয়ের একজন প্রাক্তন কর্মচারী। বছর 3 আগে তিনি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন, কারণ ট্রেনে উঠতে পারেন না আর। ট্রেন দেখলেই ভয় লাগে। যে ঘটনার কথা তিনি পাঠিয়েছেন সেই ঘটনা তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা। অসংখ্য ধন্যবাদ মনোজকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি মনোজের ভাষায় বলছি। আমি ভারতীয় রেলওয়েতে চাকরি করতাম, ট্রেন পরিদর্শকের কাজ, মানে নিয়মিত ট্রেনে ওঠা, বগি পরীক্ষা করা, যাত্রীদের টিকিট দেখা, সমস্যা সমাধান করা। বিভিন্ন রুটে যেতে হতো, কখনো দূরের রুটে, কখনো কাছের। ঘটনাটা 2021 সালের সেপ্টেম্বর মাসের। কোভিডের পর ট্রেন পরিষেবা একটু একটু করে স্বাভাবিক হচ্ছে তখন। কিছু পুরনো ট্রেন আবার চালু হচ্ছে, কিছু নতুন রুট যোগ হচ্ছে। সেই সময় আমাকে একটা বিশেষ কাজে পাঠানো হয়েছিল। একটা পুরনো ট্রেন আবার চালু করা হচ্ছিল, রুটটা ছত্তিশগড় হয়ে ওড়িশার দিকে যায়। কিন্তু ছত্তিশগড় আর ওড়িশা এই দুটো রাজ্যই আমার নিষিদ্ধ তালিকায় নেই, তবে এই রুটের মধ্যে একটা বিশেষ জায়গা আছে, একটা ছোট্ট জাংশন স্টেশন, যার নাম বলবো না। ওই জাংশন থেকে ট্রেন উত্তরে যায় আর একটা রুট পশ্চিমে। আমার কাজ ছিল এই পুরনো ট্রেনটাকে নতুন করে চালু করার আগে পরিদর্শন করা। ট্রেনটা স্টেশনের একটা পুরনো সাইডিংয়ে রাখা ছিল, অনেক দিন ধরে বন্ধ। কতদিন সেটা আমাকে বলা হয়নি, কিন্তু বগিগুলো দেখলেই বোঝা যাচ্ছিল পুরনো। রং উঠে গেছে, জানালার কাঁচে ধুলোর স্তর। মোট 11টা বগি আমাকে এক এক করে পরিদর্শন করতে হবে। সাথে একজন লোকো পাইলট আর একজন গার্ড ছিল, রমেশ আর শ্যামসুন্দর। দুজনেই এই রুটের পুরনো মানুষ। সকালবেলা শুরু করলাম। প্রথম থেকে 7ম বগি সব ঠিকঠাক, পুরনো, একটু ময়লা, কিছু সিট ছেঁড়া কিন্তু মেরামতযোগ্য। 8ম বগিতে এসে রমেশ থামল। স্যার, এই বগিটা কি? এই বগিটা একটু আলাদা। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে আলাদা? রমেশ বলল, এই বগির দরজা কয়েক বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। আলাদা করে মানে বগিটা ট্রেনের সাথে জুড়ে আছে, কিন্তু যাত্রীরা এই বগিতে উঠতে পারত না। কেন? রমেশ একটু ইতস্তত করল। শ্যামসুন্দর বলল, স্যার, এই বগি নিয়ে একটু গোলমাল আছে। আমরা বলবো, কিন্তু আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। আমি বললাম, বলো। শ্যামসুন্দর বলল, বছর 7 আগে 2014 সালে এই ট্রেনে একটা ঘটনা হয়েছিল এই বগিতে। তখন নাম্বারটা ছিল B4। একটা পরিবার উঠেছিল, বাবা, মা, 2টো বাচ্চা। বর্ধমান থেকে উঠেছিল, গন্তব্য ছিল ওই জংশন।
কিন্তু জংশনে ট্রেন থামলে B4 বগিতে কেউ ছিল না। মানে মানে বগিটা ফাঁকা। 4 জন উঠেছিল, কেউ নামেনি, কারণ ওই স্টেশনের আগে কোনো স্টেশন ছিল না যেখানে ট্রেন থামতো। কিন্তু বগিতে কেউ নেই। সিটে 4 জনের জিনিসপত্র, ব্যাগ, বাচ্চাদের খেলনা সব আছে, কিন্তু 4 জন নেই। আমি বললাম, তারা কি কখনো পাওয়া গেছে? না। একটু চুপ করে ভাবলাম। তারপর রমেশ বলল, তারপর পুলিশ তদন্ত করল, কিছু পেল না। ট্রেনে সিসিটিভি ছিল, সেই সময় সব ট্রেনে ছিল না, এই ট্রেনে ছিল। ফুটেজ দেখা হলো, 4 জনকে বর্ধমানে উঠতে দেখা গেছে, B4 বগিতে উঠছে, ফুটেজে স্পষ্ট। কিন্তু জংশনের আগের স্টেশনে ট্রেন থামেনি আর জংশনে নামেনি। মাঝে ফুটেজে শুধু B4 বগিটা দেখা যাচ্ছে, ভেতরে কেউ নেই, কিন্তু উঠেছিল। হ্যাঁ। তারপর শ্যামসুন্দর বলল, তারপর ট্রেনটা এই রুটে চলতো, কিন্তু B4 বগি বন্ধ করে দেওয়া হলো। যাত্রীরা উঠবে না এখানে, এই নির্দেশ দেওয়া হলো। কিন্তু বছরখানেক পরে 2015 সালে আরেকটা ঘটনা। কি ঘটনা? এই রুটের একটা স্টেশনে রাতে ট্রেন থামে, 10 মিনিটের স্টপ। সেই স্টেশনে একজন কুলি, নাম তার বিষ্ণু, সে দেখল B4 বগির জানালায় একটা মুখ। মানে বগিটা বন্ধ, কিন্তু জানালায় কেউ তাকিয়ে আছে। বিষ্ণু কাউকে জানালো। স্টেশন মাস্টার এলেন, B4 বগির দরজা খোলা হলো, মানে বাইরে থেকে তালা দেওয়া ছিল। খোলার পরে দেখা গেল বগি ফাঁকা, কেউ নেই, কিন্তু জানালায় মুখ দেখেছিল। বিষ্ণু বলল, মুখটা একটা মহিলার মতো, চুল এলোমেলো, তাকিয়েছিল। তারপর স্টেশন মাস্টার আসার আগেই সরে গেছে। তারপর ট্রেনটা বন্ধ করে দেওয়া হলো। এই রুটে এই ট্রেন চলা বন্ধ, অন্য ট্রেন চলছে, আর এই ট্রেনটা এই সাইডিংয়ে পড়ে আছে। আমি 8ম বগির দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। ভেতরে যাব? রমেশ আর শ্যামসুন্দর দুজনেই চুপ। আমাকে পরিদর্শন করতে হবে, এই বগিও। রমেশ বলল, স্যার, আমরা সাথে যাব না। এটা শুনে একটু অবাক হলাম, কারণ রেলওয়ের কর্মচারী হয়ে এভাবে বলা কিছুটা অস্বাভাবিক, কিন্তু তাদের মুখ দেখে বুঝলাম তারা সিরিয়াস। ঠিক আছে, একাই যাব। দরজাটা টানলাম, খুলে গেল। তালা ছিল না, হয়তো আগে সরানো হয়েছিল। ভেতরে ঢুকলাম। বগির ভেতরে অন্ধকার, জানালার কাছে ধুলো, আলো প্রায় আসছে না। টর্চ জ্বাললাম। সিটগুলো পুরনো, কাপড় উঠে গেছে। মাঝখানের প্যাসেজে ধুলোর স্তর, মানুষের পায়ের ছাপ নেই, মানে সম্প্রতি কেউ ঢোকেনি। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হাঁটতে লাগলাম। বগির মাঝখানের জায়গায় একটা সিটের কাছে একটা জিনিস, একটা পুরনো খেলনা, প্লাস্টিকের, একটা ছোট্ট পুতুল, মেয়ে পুতুল, হলুদ চুল, ধুলোয় ঢাকা। আমি থামলাম। এটা কি সেই পরিবারের বাচ্চার খেলনা? 2014 সালে তারা যে জিনিসপত্র রেখে অদৃশ্য হয়েছিল, সেই জিনিস কি এখনো এখানে? আমি নিচু হলাম খেলনাটা দেখতে, হাত বাড়ালাম, তারপর থামলাম। একটা শব্দ হলো, খুব হালকা, প্রায় শোনা যায় না, কিন্তু বন্ধ বগির নিঃশব্দতায় স্পষ্ট। কোনো বাচ্চার কণ্ঠ, মিহি, অস্পষ্ট, একটা শব্দ বলছে বারবার, মা, মা, মা। আমি সোজা উঠে দাঁড়ালাম, চারদিক তাকালাম, বগিতে কেউ নেই। মা, মা। আওয়াজটা আসছে সিটের নিচ থেকে। আমি ঝুঁকে সিটের নিচে টর্চ ফেললাম, কিছু নেই, ধুলো, একটা পুরনো কাগজ, কিন্তু আওয়াজটা আসছে। আমি সোজা হয়ে দাঁড়ালাম, দ্রুত পায়ে বগির দরজার দিকে হাঁটলাম। দরজার কাছে পৌঁছতেই একটা ঘটনা হলো। বগির দরজাটা বন্ধ হয়ে গেল। ধাক্কা দিলাম, খুলল না। আবার ধাক্কা দিলাম, কিছু হলো না। রমেশ, শ্যামসুন্দর ডাকলাম। বাইরে থেকে কোনো জবাব নেই। আমি দরজায় মুষ্টি দিয়ে মারলাম, দরজা খোল। এই মুহূর্তে বগির অন্য প্রান্ত থেকে একটা শব্দ এলো, পায়ের শব্দ, মানে কেউ হাঁটছে। আমি ঘুরলাম। বগির ভেতরে কোনো আলো নেই, কারণ টর্চটা আমার হাতে, কিন্তু টর্চের আলো দিয়ে পুরো বগি দেখা যাচ্ছে না। একটা প্রান্ত অন্ধকার, সেই অন্ধকার প্রান্ত থেকে পায়ের শব্দ। আমি টর্চ সেদিকে ফেললাম। বগির শেষ প্রান্তে একটা সিটে কেউ বসে আছে, একটা মহিলা,
পেছন ফিরে বসা, মানে দরজার দিকে পেছন, জানালার দিকে মুখ করে। এলোমেলো চুল পেছনে ঝুলছে, সাদা কাপড়। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। কে আপনি? কোনো জবাব নেই। এই বগিতে কিভাবে এলেন? কোনো জবাব নেই। মহিলাটা নড়ল না, পেছন ফিরেই বসে থাকল। আমি এগোলাম, আস্তে আস্তে কাছে গেলাম। শুনতে পাচ্ছেন? এই মুহূর্তে মহিলাটা একটু নড়ল, মাথাটা ঘোরালো আমার দিকে। টর্চের আলোয় যা দেখলাম সেটা বলার চেষ্টা করব। মহিলার মুখ আছে কিন্তু চোখ নেই, মানে চোখের জায়গা দুটো ফাঁকা, কালো, গর্তের মতো। নাক আছে কিন্তু ঠোঁট নেই, শুধু একটা সরল রেখার মতো মুখ। এবং সেই মুখ খুলল, শব্দ বের হলো, কিন্তু মানুষের কথার মতো না, একটা গভীর ভারী আওয়াজ, যেন অনেক নিচ থেকে উঠে আসছে। একটা শব্দই বলল, হিন্দিতে, ব্যাট, মানে বসো। আমি দৌড়ালাম দরজার দিকে। এবার আর কিছু না ভেবে সম্পূর্ণ শরীরের শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিলাম। দরজা খুলে গেল, বাইরে বেরিয়ে এলাম। দেখলাম রমেশ আর শ্যামসুন্দর দূরে দাঁড়িয়ে আছে। রমেশ এগিয়ে এলো। স্যার, কতক্ষণ ধরে ডাকছি, সাড়া দিলেন না কেন? দরজা বন্ধ হয়ে গেছিল। কিভাবে? আমরা তো দরজায় হাত দিইনি। ভেতরে একজন ছিল। রমেশ আর শ্যামসুন্দর দুজনেই চুপ করে গেল। আমি পুরো ঘটনা বললাম। বলার পর দেখলাম দুজনের মুখ সাদা। শ্যামসুন্দর বলল, স্যার, বিষ্ণু যে মুখ দেখেছিল জানালায়, চুল এলোমেলো, আপনি যা বললেন সেটাও কি একই? হ্যাঁ, এটা একই। একটু চুপ করে থাকলাম। এই বগিতে কি আছে? শ্যামসুন্দর বলল, স্যার, 2014 সালে যে পরিবার হারিয়েছিল, সেই পরিবারের মায়ের একটা ছবি পুলিশের ফাইলে ছিল। আমাদের একজন পুরনো কালিগ দেখেছিল, বলেছিল মহিলার চুল এলোমেলো, সাদা শাড়ি পরেছিল। আমি কিছু বললাম না। স্যার, এই পরিবার কোথায় গেছে কেউ জানে না, কিন্তু সেই পরিবারের মা হয়তো এই বগিতেই আছে, বেরোতে পারছে না বা বেরোতে চাইছে না। সেই দিন আমার পরিদর্শন শেষ হয়েছিল। রিপোর্টে B4 বগির ব্যাপারে লিখেছিলাম, মেরামত অযোগ্য, বাতিল করা হোক। কর্তৃপক্ষ প্রশ্ন করেছিল, আমি বলেছিলাম কাঠামোগত সমস্যা আছে, আর কিছু বলিনি। কিন্তু পুরো রিপোর্টটা জমা দেওয়ার পরের রাতে একটা ঘটনা হলো। সেই রাতে হোটেলে ছিলাম, স্টেশনের কাছে একটা ছোট হোটেল। রাতে ঘুমাতে গিয়েছিলাম। মাঝরাতে ঘুম ভাঙল। একটা শব্দ, ট্রেনের চাকার শব্দ, রেল লাইনে ট্রেন চলার শব্দ, ঝুকঝুক ঝুকঝুক। স্বাভাবিক, স্টেশনের কাছে থাকলেই শব্দ আসবেই। কিন্তু এটা স্বাভাবিক ছিল না, কারণ সেই সময়টায় ওই রুটে কোনো ট্রেন ছিল না। রাত 3টের সময় ওই স্টেশনে কোনো ট্রেন চলে না। আমি উঠে বসলাম। শব্দটা আসছিল, ঝুকঝুক, কিন্তু ক্রমশ কাছে আসছে, কাছে আসছে, আর তারপর থামল, থেমে গেল, ঠিক হোটেলের পাশে যেন। আমি জানালায় গেলাম। রেল লাইন দেখা যাচ্ছে, কিন্তু ট্রেন নেই। তারপর দেখলাম দূরে সেই সাইডিংয়ের দিকে একটা আলো, বগির জানালার আলো। একটা মাত্র বগিতে আলো জ্বলছে, 8ম বগি। আমি সরাসরি বিছানায় ফিরে এলাম, চোখ বন্ধ করলাম। পরের দিন সকালে স্টেশনে গিয়ে শ্যামসুন্দরকে জিজ্ঞেস করলাম, রাতে ওই সাইডিংয়ে কি কেউ যায়? শ্যামসুন্দর বলল, না, সন্ধ্যার পরে ওদিকে কেউ যায় না, কিন্তু রাতে B4 বগিতে আলো দেখলাম। শ্যামসুন্দর আর কোনো কথা বলল না। সেই দিনই চণ্ডীগড় ফিরে এলাম। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। ফেরার পরে কিছুদিন স্বাভাবিক ছিল। তারপর একটা রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম। স্বপ্নে একটা ট্রেনে আছি, বগির ভেতরে, সিটে বসে আছি। বাইরে দিয়ে গাছপালা যাচ্ছে, ট্রেন চলছে, কিন্তু বগিটা চেনা লাগছিল, B4। আর পাশের সিটে বসে আছে সেই মহিলা, এলোমেলো চুল, সাদা কাপড়, মুখ ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে, চোখের জায়গায় দুটো কালো গর্ত। আমি স্বপ্নের মধ্যেই বুঝলাম এটা স্বপ্ন। উঠে যেতে চাইলাম, কিন্তু উঠতে পারছি না।
মহিলা বলল, সেই একই ভারী গলায়, বস। আমি চিৎকার করে উঠলাম। ঘুম ভাঙল। ঘরে একা শুয়ে আছি, কিন্তু সারা শরীর ঘামছে, হাত কাঁপছে। সেই থেকে প্রতি রাতে সেই স্বপ্ন আসে, প্রতি রাতে সেই B4 বগি, প্রতি রাতে সেই মহিলা, প্রতি রাতে সেই কথা, বস। আমি ডাক্তারের কাছে গেছি, ওষুধ খাচ্ছি, কিন্তু স্বপ্নটা যাচ্ছে না। চাকরি ছেড়ে দিয়েছি, কারণ চাকরিতে ট্রেনে উঠতে হয়, আর ট্রেনে উঠলেই সেই অনুভূতি হয় যে B4 এই ট্রেনেও আছে, পেছনের দিকে, শেষের বগিতে। আর সেই বগিতে সেই মহিলা বসে আছে। ব্যাপারটা মাথার ভেতরে গেঁথে গেছে। ডাক্তার বলে ট্রমা, হয়তো ট্রমা, কিন্তু সেদিন যা দেখেছিলাম, সেই চোখবিহীন মুখ, সেই ভারী গলায় বস, এটা কোনো ট্রমা না, এটা সত্যি। মনোজ থামল, তারপর বলল, ভাই, ওই ট্রেনটা এখনো সেই সাইডিংয়ে আছে কিনা জানি না, B4 বগি বাতিল করা হয়েছে কিনা জানি না, কিন্তু এটুকু জানি, সেই বগিতে যে পরিবার উঠেছিল 2014 সালে, তারা গন্তব্যে পৌঁছায়নি। আর সেই পরিবারের মা হয়তো এখনো ওই বগিতে আছে, বসে আছে, জানালায় তাকিয়ে আছে, আর প্রতিটা নতুন যাত্রীকে বলছে, বস, বসো, পাশে বসো। একা থাকতে চায় না সে। কিন্তু যারা বসেছে তারা কোথায়? মনোজ এই প্রশ্নের উত্তর দেয়নি, শুধু বলেছে, যে গন্তব্যে পৌঁছেছে সেই গন্তব্য এই পৃথিবীর কোনো স্টেশন নয়। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 180-র দুটি ঘটনা এখানেই শেষ করলাম। বীরভূমের সেই পুকুর, যে পুকুরে মাছ আছে কিন্তু কেউ ধরতে যায় না, যে পুকুরের পাড়ে শীতের রাতে একটা হাত উঠে আসে, নখওয়ালা, লম্বা। সেই পুকুর আজও সেই গ্রামে আছে, জল ভরা, মাছ ভরা, আর পুকুরের গভীরে, জলের নিচে হয়তো কেউ অপেক্ষা করছে মাছ ধরতে আসা পরের মানুষটার। আর ওই ট্রেনের B4 বগি, যে বগির জানালায় রাতে আলো জ্বলে, যে বগিতে একটা মহিলা বসে থাকে, চোখ নেই তবু দেখতে পায়, মুখ নেই তবু কথা বলে, সেই বগি আজ কোথায় আছে কেউ জানে না। কিন্তু যেই ট্রেনেই চাপুন, শেষের বগিতে রাতে উঠবেন না। জানালার পাশের সিটটা যদি খালি থাকে, সেটা সত্যিই খালি নয়। এই দুটি ঘটনা আমাদের একটা কথা মনে করিয়ে দেয়, এই পৃথিবীতে কিছু জল আছে যার গভীরে রহস্য লুকিয়ে, কিছু বগি আছে যার দরজা একবার বন্ধ হলে ভেতর থেকে খোলা যায় না, কিছু সিট আছে যেটায় বসলে উঠে আসার পথ থাকে না, কিছু হাত আছে যে হাত ধরলে ছাড়ানো যায় না, আর কিছু কণ্ঠ আছে যে কণ্ঠ একবার শুনলে ঘুমের ভেতরেও শোনা যায়। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারো জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করুন। আমাদের ইমেল oshoriri.official@gmail.com। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লাইক দিন, শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ পেলে সবার আগে পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর কখনো শেষ হয় না, কারণ অন্ধকার কখনো শেষ হয় না। ভয় যতদিন আছে, অশরীরী ততদিন আছে। আগামী নতুন এপিসোডে সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। পুকুরে রাতে মাছ ধরতে যাবেন না, ট্রেনের শেষের বগিতে একা উঠবেন না, আর কোনো বগির দরজা বন্ধ হয়ে গেলে পাশের সিটে চোখ রাখবেন না, কারণ যে বসে আছে সে হয়তো চায় আপনিও বসুন। শুভরাত্রি।